কিন্তু হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ বলে দিচ্ছেন, তুমি যখন কাউকে দেখবা কি সম্বোধন দিবা। এটা কিন্তু জান্নাতে কিন্তু হজরত আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিচ্ছেন যে দেখা মাত্র কি দাও, সালাম দাও। এই জন্যই আমার বক্তব্যের শুরুতেই আমি এসে আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদেরকে আবার বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এটা বলার কারণ কি, আপনাদেরকে বলার কারণ হচ্ছে আমি চাই যে আমার ছোট ভাই, আমার অডিয়েন্স, আমাকে যারা শুনছে তাদের উপর কি হোক, শান্তি বর্ষিত হোক। আপনি যখন আমাকে ওয়ালাইকুম সালাম বলছেন, আপনি কি চাচ্ছেন? না ভাই আপনার পছন্দ না, আপনার উপর সমস্ত বদদোয়া বলেন না তো, রাইট? বলেন না, কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাইট? সো এই প্র্যাকটিসটা আমরা করতে হবে। আমরা নর্মালি যেটা হয় যে আপনি তখন আমাদের ফিরোজ ভাই বলছে, আমরা নর্মালি আমাদের সোসাইটিতে একটা বিলঙ্গিং আছে যে আমরা বাইবা বোর্ডে গেলে সালাম দিই না, ঢুকার সময় আমরা সালাম বলি না। আমাদের রিসেন্ট দেখবেন যে জেনারেশনের মধ্যে সালামের রেওয়াজটাই নাই। অথচ আপনার উপর খুব একজন ব্যক্তি অসম্ভব মন খারাপ, আপনার ধরেন শত্রু পর্যায়ে, তাকে যদি আপনি সালাম দেন কি হবে? আপনার সাথে সম্পর্কটা গলে যাবে। সো তার মানে হচ্ছে আমরা এই প্র্যাকটিসটা আজকের এই প্রোগ্রাম দিয়ে করলাম। আমি আমার বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সালাম দিলাম এবং আমি চাই যে আমরা এই জিনিসটা কন্টিনিউ করি। পারবো ইনশাল্লাহ? ওকে। সো 1346 সালে বাংলাদেশে এক ভদ্রলোক ভ্রমণ করতে আসছিলেন। আমাদেরকে তো অপেরা হাউসের ভাইয়া অফার দিলেন, আমরা ইনশাল্লাহ যাবো। ইনশাল্লাহ যাবো না? ইঞ্জিনিয়াররা যদি না যায় কারা যাবে, তাই না? সো উনি বাংলাদেশে ভ্রমণ করতে আসে, উনি একটা কোট করছেন বাংলাদেশ নিয়ে, যে এমন একটা দেশে আমি আসছি, এমন একটা জায়গায় আমি আসছি যে জায়গাটা হচ্ছে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যায়। এমন একটা জনপদ, যেই জনপদে আমি ঘুরতে আসছি, যেটা হচ্ছে দুনিয়ার স্বর্গ, যেখানে আপনি খুব অল্প টাকায় আপনার মানে এত প্রাচুর্য, এত সম্পদ পৃথিবীর ওই সময় আর কোথাও ছিল না। কতশো সাল। তা আমাদের এখন মানুষজন খুব ভালো, কিছু মানুষজন ধরেন যারা ভালো কথা বলে, তারা যখন বলে যে ভালো কথা বললে আপনি কি বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবেন, বলে না? তো মধ্যযুগ তো আমি ওই যুগে যেতে চাই যেই যুগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো তাহলে আমার ওই দেশে যাওয়ার, ওই মধ্যযুগে যাওয়ার মধ্যে এত খারাপ কি আছে যেটা তোমার আজকের এই যুগে তার চেয়ে অনেক বেশি আছে? কি আজকের এই জায়গায় আপনার আজকের এই সোসাইটিতে আপনি অনেক চাকচিক্য দেখবেন, তাই না? কিন্তু আপনি মাস শেষে 50,000 টাকা পাওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে বউ বাচ্চাকে নিয়ে আপনি একটা ভালো জায়গায় খেতে যাইতে পারবেন কি পারবেন না, বিকজ আপনার মানি ব্যাগের সামর্থ্য নাই, রাইট? তাই কি না? অথচ আমরা ওই যে ব্যঙ্গ করি যে মধ্যযুগে যাওয়া যাবে না, বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যঙ্গ করি। কিন্তু সো সত্যিকার অর্থেই আমি যদি একটা সমৃদ্ধ দেশ যদি আমরা চাই, ধরেন আমি চাই যে আমাদের দেশটা একটা উন্নত দেশ হোক। কাদের মাধ্যমে? ইঞ্জিনিয়ারদের হাত ধরে, আমার আপনার হাত ধরে। তো একটা উন্নত দেশ, এটা তো একটা ভেইগ একটা ওয়ার্ড। একটা উন্নত দেশ মানে কি? যার জিডিপি $15,000 থেকে $30,000 উপরে হবে, মানে মিনিমাম $15,000 উপরে হবে। আমাদের কত? আজকে পরীক্ষা আসছে কি আমাদের কত? $2,690। কত? তা আমরা কি উন্নত দেশ হইতে পারছি? বাট আমাদের কিন্তু ভাবটাপ কিন্তু সেই, তাই না? অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাই কি না? কিন্তু আপনার ডলার কত? 2690। আপনার যে হিউম্যান ইন্ডেক্স আছে, HDI একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান একদম পৃথিবীর 193টা লিস্টেড দেশের একদম শেষের দিকে। পৃথিবীর 1 নম্বর ধনী দেশ লুক্সেমবার্গ, তাদের হচ্ছে $1,40,000 উপরে। আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে, তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। অ্যান্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? $90,000। কেন ইমাজিন? একটা জেলেদের দেশ। কি ছিল? একজন ব্যক্তি ছিলেন, আর কিচ্ছু ছিল না। অনলি ওয়ান আর্মি, লি কুয়ান। কি নাম তার? লি কুয়ান। ওই ভদ্রলোক 3টা ওয়ার্ড দিয়ে তার পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলছে, তার দেশকে চেঞ্জ করে ফেলছে। MPH, মেরিটোক্রেসি, প্র্যাগমেটিজম, অনেস্টি।
আজকে দেখেন আমাদের দেশে আমরা কিন্তু নলেজেবল, রাইট? আমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছে, আমরা তো হ্যান্ডসন, আমরা অনেক সাউন্ড, তাই না? আমরা তো কাজ পারি তো নাকি? আমরা কাজ পারি, আমরা নলেজেবল, আমরা সব কিছু ঠিক আছে, আমরা প্রয়োগ করতে পারি, শুধু এইচটা আমাদের মধ্যে নাই, তাই না? আজকে দেখবেন আমাদের একেবারে গ্রাউন্ডে, বিল্ডিংয়ের নিচে যে ভদ্রলোক থাকে এবং বিল্ডিংয়ের সর্বোচ্চ চেয়ারে যে ভদ্রলোক বসেন, প্রত্যেকেই এই এইচ বাইরে। আমরা মাঝখানে দেখছি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, তাই না? কি নাম, ডেজিগনেশন কি? পিয়ন। ডেজিগনেশনটা কি? পিয়ন। আমাদের অনেক মেধাবী ইঞ্জিনিয়ার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে দিচ্ছে, দেখছি না আমরা? তাহলে আপনার আমার মধ্যে আমাদের ওই যে 1346 সালে আমি আপনাদেরকে কেন গল্পটা শুনাইলাম, ওই সময় সভ্য দেশ ছিলাম, পৃথিবীতে যত দেশ ছিল ওই সময় আমরা 8th লার্জেস্ট কান্ট্রি ছিলাম, রিচেস্ট কান্ট্রি ছিলাম। তাইলে ওই মধ্যযুগে তো আমি ফিরে যেতে চাই, আমাকে নিয়ে যান। যেই যুগে গেলে আমাকে বলা হবে যে তোমরাই হচ্ছে পৃথিবীর স্বর্গ, যে যুগে গেলে আমাকে খাদ্যের অভাবে টেনশন করতে হবে না, যে যুগে গেলে আমি স্যালারি পাওয়ার পরে বাজারে গিয়ে আমাকে টেনশন করতে হবে না যে আমি কয় টাকার বাজার করব, ওই যুগে আমাকে নিয়ে যান। কিন্তু পারবে না তো, কেন পারবে না? কারণ ওই যুগের মানুষজন সৎ ছিল। বাট আজকের মানুষজন ওই যে আপনার যে প্রাচুর্য ছিল, সম্পত্তি ছিল, সব বিদেশে বিক্রি করে দিয়ে এখন কি তলাবিহীন ঝুড়ি, এখন কি তলাবিহীন আমরা ঝুড়ি। সো এই যে তলাবিহীন ঝুড়িটা হইলাম, আমাদেরকে বানানো হইল, কারা বানাইছে? আমাদের রিক্সা চালক, আমাদের ড্রাইভার, আমাদের একদম দিনমজুর শ্রমিক, আমাদের লেবার প্রজন্ম, কারা? আমরা যারা চেয়ারে বসে আছি, রাইট? আমরা যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমরা যারা বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট সহ দেশ সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, কিন্তু শুধুমাত্র ওই যে 54 বছরের চেতনা বিক্রি ছাড়া প্রকৃত অর্থে আমার দেশপ্রেম না থাকার কারণে আমি রমজান মাসে আমার কাছে টাকা নিয়ে আসার পরে আমি বলি, ভাই নামাজ পড়বো, ইফতার করব, টাকাটা আপনি নিজ উদ্যোগে ডয়ারে রেখে যান, আমি ধরতে পারবো না আমি রোজা রাখছি, তাই না? অথচ আপনি কিন্তু, আপনাকে যখন বলা হয় যে আপনি শুদ্ধাচারের উপর বক্তব্য দেন, আপনি ইন্টিগ্রিটির উপরে বক্তব্য দেন, আপনি অনেস্টির উপরে বক্তব্য দেন, আপনি হচ্ছেন হযরত মাওলানা, তাই না? সো ওই যে এমপিএইচ থিওরিটার কথা কেন বললাম? সিঙ্গাপুরকে সত্যিকার অর্থে যে আজকের সিঙ্গাপুর হইছে, 3টা ওয়ার্ড: মেরিটোক্রেসি, মেধাকে মূল্যায়ন করতে হবে, প্রায়োগিক নলেজ থাকতে হবে, এন্ড দেন ফাইনালি খুবই ইম্পর্টেন্ট অনেস্টি, এটা থাকতে হবে। এই 3টা জিনিস ছিল বলেই কিন্তু আজকের সিঙ্গাপুর হইছে। আমরা যদি ঠিকঠাক এই 3টা জিনিস, আমাদের প্রায়োগিক নলেজের জন্য টেকনিক্যাল এডুকেশনকে 7% ইনভেস্টমেন্ট দিয়ে সম্ভব না। আপনি মুখে মুখে বলবেন যে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ চায়না, বাংলাদেশ জার্মানি, অথচ ওই যে উন্নত দেশগুলো হয়েছে তাদের টেকনিক্যাল এডুকেশনের ইনভেস্টমেন্ট হচ্ছে 30% অ্যাবাভ, আর আমাদের দেশে মাত্র শিক্ষার 7%, 8%। তাহলে এই কারিগরি শিক্ষায় আমরা যদি টিবেটে যদি সত্যিকার অর্থে যদি বিনিয়োগটা না বাড়াই, তাহলে আপনার কথা প্রজন্ম বিশ্বাস করবে না। করবেন আপনারা? আমরা কিন্তু এখন জিজ্ঞেস করি, প্রশ্ন করি, তাই না? একটা সময় জেনজির আগের জেনারেশন কেউ প্রশ্ন করতো না, আপনারা কিন্তু এখন প্রশ্ন করেন, আপনারা কিন্তু সরকার উল্টাই ফেলেন, তাই না? সো আপনারা আপনাদের সামনে সত্যিকার অর্থে কেউ যদি বলে যে আগামী ইলেকশনের পরে বা আগামী এই নির্বাচন আসতেছে, ওই নির্বাচন আমি তোমাকে এইটা দেব, আমি তোমাকে ওইটা দেব, আমি তোমাকে এত 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 হাজার কোটি টাকা বিনিয়োগ দেব, আপনারা প্রশ্ন করবেন না? সত্যি দিবেন? করবেন না? বিকজ আপনারা জেনজি, আপনাদেরকে প্রশ্নটা করতে হবে। সো সবসময় এখন কিন্তু অনেক ভালো একটা টার্ন বাংলাদেশে, মানে সময় বাংলাদেশে আসছে, যেই সময়টা আমরা সত্যিকার অর্থে চাইলে বাংলাদেশকে চেঞ্জ করতে পারি। এটা 2005-6 সালের দিকে 10-এর পরে ঢুকছিল, কিন্তু এই সুযোগটাকে কেউ কাজে লাগায় না। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। পৃথিবীতে এই মুহূর্তে জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 8.24 বিলিয়ন, আর বাংলাদেশের হচ্ছে 175 মিলিয়ন। এই 175 মিলিয়নের মধ্যে 119 মিলিয়নকে বলা হয় হচ্ছে কর্মক্ষম। কি বলা হয়? যাদের বয়স হচ্ছে 15 থেকে 63-64। এই যে ধরেন এত % মানুষ কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশের পর ফকির দেশ। কেন? কারণ আমার সুটেড বুটেড ডিগ্রি, কারণ আমার অনার্স মাস্টার্স ডিগ্রি। আমি তো রিক্সা চালাতে পারবো না, আমি তো বাদাম বিক্রি করতে পারবো না, আমাকে 10ম গ্রেড দেয়া হোক, আমি তাই না? আমার শুধু ওইটাই লাগবে। সো এই সুটেড বুটেড মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
যদি আমরা আসতে না পারি তাহলে বাংলাদেশ সত্যিকার তো ওই যে 119 মিলিয়ন মানুষ কিন্তু কর্মক্ষম, আমরা এরপর উন্নত হই না। কেন জানেন? কেন জানেন? কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোক স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই বিস্কুট খাই, রাইট? তাই না? ম্যাক্সিমাম লোক, আমরা ইঞ্জিনিয়ার, আমাদের জন্য এটা লজ্জার, আমার নামে স্লোগান হবে, আমি কেন অন্যান্য নামে স্লোগান দেব? আমরা বেলা বিস্কুটের লোভ সামলাইতে পারি না, টোস্ট বিস্কুটের জন্য আমি স্লোগান দিই। এখন দেখেন, আপনি যদি সত্যিকার অর্থে, আমাদের ফাউন্ডার যেটা বলছে, আপনি যদি সত্যিকার অর্থে 3 কোটি প্রজন্মকে যদি টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে চান এবং আপনি যদি করতে পারেন, তখন বিস্কুট খাওয়ার স্লোগান দেওয়ার লোক থাকবে? সবাই শিক্ষিত, সবাই আর্ন করতেছে, তাহলে দেশ অটোমেটিক উন্নত হবে না? তাহলে এখন যদি আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, কেন স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই? কেন? বিকজ তাদের কোনো জব নাই, তাদের কোনো কর্মসংস্থান নাই, তারা দেশের জন্য কোনো রেভিনিউ আর্ন করে না, তো তার তো বিস্কুট খাবার টাকাটাও নাই, এই জন্য সেই স্লোগান দিয়ে বিস্কুট খায়, ঠিক কিনা? তো ওই সত্যিকার অর্থেই যদি আসলে দেশটাকে উন্নত করতে চাই, বিস্কুট খাওয়ার স্লোগান বন্ধ করতে চাই, তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। এখন দেখেন, আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছি বা আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি, সব কিছু ঠিকঠাক আছে, অনেস্টিটা মাস্ট লাগবে। আপনি যত কিছুই করেন, আপনাকে কিন্তু হ্যান্ডসাম স্যালারি থেকে সব কিছু দেওয়া হয়, এরপরেও টেবিলের নিচ দিয়ে খাওয়ার দরকার নাই। এই জায়গা থেকে বেরিয়ে আসলে বাংলাদেশ উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? অ্যান্ড ফাইনালি, আমি শেষ করার আগে, বক্তব্য দেওয়া যে খুব কঠিন, এটা আজকে আমি ফিল করতেছি, আজকে আমি অনেক বেশি ফিল করতেছি যে শেষের দিকে বক্তৃতা দেওয়া অনেক কঠিন। কারণ এমন একটা জিনিস, যেই জিনিসটা উল্টাপাল্টা শব্দ বের হইলে মসনদ চেঞ্জ হয়ে যায়। শুধু বলছিল যে রাজাকারের নাতিপুতি বাচ্চাদেরকে দেবো কিনা, এটুকুই মসনদ চেঞ্জ, রাইট? তাহলে বক্তৃতা দেওয়া অনেক কঠিন কাজ না? তাহলে বক্তৃতা যদি ঠিকঠাক দেওয়া না যায়, তাহলে মসনদও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক সেম ভাইবা বোর্ডেও যদি ঠিকঠাক উত্তর দেওয়া না যায়, চাকরিটাও হয় না, তাই কি না? গতকালকে আমাদের এক ভদ্রমহিলা বক্তৃতা করেছেন যে একজনকে উনি আপসহীন নেত্রী সংজ্ঞা দিচ্ছেন, অথচ আপসহীন নেত্রী এখন মুমূর্ষ, যার জন্য আমরা পুরো বাংলাদেশ দোয়া করছে, রাইট? এত কঠিন মুহূর্তে একজন নেত্রী আসলে যাকে রেখে, মানে যে পুরো বাংলাদেশকে এই অবস্থায় রেখে কখনো দেশ ছাড়ে নাই, সে এখন খুব কঠিন একটা মুমূর্ষ অবস্থায় আছে, তার সাথে আরেকজনকে আপসহীন নেত্রী বলে সে এখন ঝামেলার মধ্যে আছে। আমাদের নিকোলাপা, যমুনা টিভির, আপনারা অনেকের নাম জানেন, উনি নর্মালি খুব ভালো উপস্থাপনা করে, কিন্তু এই যে এত উপস্থাপনার মাধ্যমে মাঝখানে একটা শব্দ আপসহীন বাইরে গেছে, ভেজালে পড়ে গেছে। খালেদা জিয়ার সাথে আরেকজনকে আপসহীন বলে ফেলছে, ভেজালে পড়ে গেছে। সো বক্তৃতা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এটা যদি আপনার ফর্মাল প্রোগ্রামে হয় অনেক কঠিন, এটা যদি আপনার ভাইবা বোর্ডে যাওয়ার জন্য হয় অনেক কঠিন, এটা যদি আপনি যে কোনো একটা গ্যাঞ্জাম মিটমাট করার জন্য যান তাও কঠিন। তাহলে এই কঠিন একটা শব্দ, যেই শব্দ দিয়ে আপনার মস্তক চেঞ্জ হয়ে যেতে পারে, আবার এই একটা শব্দ দিয়েও কিন্তু আপনি জনগণের হৃদয়ে চলে যেতে পারেন, আপনার স্বপ্নের চাকরিটা হয়ে যেতে পারে, আপনি একজন ভালো একটা সফল মানুষ হয়ে যেতে পারেন, রাইট? তাহলে কোন গুণের কথা বলছি আমি? কথা বলার যোগ্যতার কথা বলছি, যেটা পরীক্ষা আজকে আমি আপনাদের সামনে দিচ্ছি। সো আমরা যারা ভালো একটা ক্যারিয়ার করার জন্য চেষ্টা করবো, আপনাদের অনেক কিছু আমি অগোছালোভাবে অনেক কিছু বললাম, আমাদের মূল ফোকাস হচ্ছে, আমরা তো এখানে যারা আছি আজকে ম্যাক্সিমামই হচ্ছে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, রাইট? সো সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে, ফিরোজ ভাই যেটা বলছেন, বাংলাদেশের সরকারি চাকরি হচ্ছে অনলি 2.2 মিলিয়ন। বাংলাদেশে চাকরি করে হচ্ছে 7.5 কোটি মানুষ, গার্মেন্টসের শ্রমিকরা সহ 7.5 কোটি মানুষ চাকরি করে। তার মধ্যে মাত্র 22 লাখ চাকরি করার সুযোগ আছে সরকারি চাকরিতে। সব মিলে ধরেন আমরা যদি এখানে প্রজেক্ট সব মিলে হয়তো 30 লাখ হবে, তাহলে বাকি যে আরও, এটা 3%, বাকি যে আরও 97% মানুষ চাকরি করে, কর্মসংস্থান, সেটা কোন জায়গায়? সেটাই হচ্ছে কর্পোরেট জব। যে স্কিলগুলোর কথা আমাদের ফিরোজ ভাই বলছেন, যে ওই জায়গায় তোমার সিভিটা ইম্পর্টেন্ট, ওই জায়গায় তোমার কথা বলার যোগ্যতা ইম্পর্টেন্ট, ওই জায়গায় তোমার হচ্ছে কি স্কিল আছে সিভিতে সেটা লেখা ইম্পর্টেন্ট, ওই জায়গায় তুমি তোমার নিজেকে সেল করাটা ইম্পর্টেন্ট। কিন্তু সরকারি চাকরিতে কি হয়, আমরা একটা রিটেন পরীক্ষা হয়, আমরা পরীক্ষাটা খুব ভালো যদি দিতে পারি, দেন আমাদের এর মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাইবা বোর্ডে যারা বসে থাকে তাদেরকে কনভিন্স করা, রাইট? সো সরকারি চাকরির নিয়মের মধ্যে ভাইবা বোর্ডে গেলেই আপনি একটা অ্যাটেন্ডেন্স মার্ক পেয়ে যাবেন, সার্টিফিকেট থাকলে অ্যাটেন্ডেন্স মার্ক পেয়ে যাবেন। ধরেন এই যে আজকে আপনারা বিটিসিএল এর পরীক্ষা দিচ্ছেন, রাইট? বিটিসিএল, এই বিটিসিএল এর পরীক্ষা দেওয়ার পরে আপনারা অনেকে এখান থেকে টিকবেন, টিকার পরে ধরেন আপনার রুমমেট সহ 10 জন আপনারা টিকলেন। এই 10 জনের মধ্যে ভাইবা বোর্ডে যারা বসে আছেন প্রত্যেকে আপনারা ভাইবা বোর্ডে গেলেন, কাগজপত্র জমা দিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন,
প্রত্যেকে একটা অ্যাভারেজ মার্ক পেয়ে যাবেন অ্যাটেন্ডেন্সের জন্য, কাগজপত্রের জন্য, পাবেন না? এখন এই যে চাকরিটা পাবে কে এর মধ্যে? যে হচ্ছে ভাইবা বোর্ডটাকে খুব স্মুথলি ফেস করতে পারবে, রাইট? তাই না? এখন আমরা যারা এই যে পলিটেকনিকে পড়ছি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি, আমরা যারা ডিপ্লোমা করছি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা নিজেকে সেল করতে পারি না। মানে আমি আমার বক্তব্যটা ঠিকঠাক দিয়ে আমি ভাইবা বোর্ডকে কনভিন্স করতে পারি না। তাহলে এটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা এখন প্র্যাকটিসটা কেমনে করবেন? আপনারা এমন একটা সিচুয়েশনে আছেন, আপনি অলওয়েজ টেনশনে থাকেন। আমি কিছুদিন আগে গাজীপুরে দেখলাম এক ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে, চাকরি প্রস্তুতি নিচ্ছে, রাইট? আপনাদেরই তো, তাই না? তো এত প্যারার মধ্যে আপনি থাকেন, এত টেনশনে থাকেন, এত মেন্টাল চাপের মধ্যে, স্ট্রেসের মধ্যে থাকেন, আপনি যে আলাদা করে বক্তব্য উন্নয়নের জন্য, আপনার সেলফ স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিবেন, ওই সময় তো আপনি পান না, তাই না? কিন্তু এটা ট্রু ইম্পর্ট্যান্ট, একদম একেবারে বেসিক একটা ইম্পর্ট্যান্ট কাজ। আপনি রিটেন টিকার পরে আপনাকে চাকরি হবে কি হবে না এই সিদ্ধান্তটা হবে কোথায়? আর সেখানে আপনাকে চুপচাপ বসে থাকবেন না কথা বলবেন? কথা বলতে হবে। সো এই গুণটা আপনারা প্র্যাকটিস করেন, আয়নার সামনে করেন। একবার পৃথিবীতে বিখ্যাত এরকম এক ভদ্রলোক, আপনারা যারা আজকে বসে আছেন, এক ভদ্রলোক হচ্ছে পৃথিবীতে বক্তব্য দেওয়ার জন্য গেছে আমেরিকাতে। বক্তব্য দিতে গিয়ে সে ওই শহরের একটা কঠিন বদনাম ছিল, বক্তব্য খারাপ হইলে ডিম মারতো জনগণ। কি মারতো? ডিম মারতো। তা আমরা এখানে আজকে দেখলাম, আমি অনেকের বক্তব্য শুনলাম, ফিরোজ ভাই বক্তৃতা দিল, নাজিম সরকার বক্তব্য দিল, আরও অনেকে দিল। আপনারা কিন্তু কেউ ডিম টিম মারেন নাই, আপনারা অনেক ভালো মানুষ। সো ভালো মানুষ, হ্যাঁ, আপনাদের জন্য একটা তালি দেন না, কয়েকজনে দিতে চাইছিলেন। সো ওই ভদ্রলোক একবার একটা শহরে বক্তৃতা দিতে গেলেন, দিতে গিয়ে উনি দেখলেন যে ওনার তো অভিজ্ঞতা আছে ডিম খাওয়ার। উনি তখন গিয়ে বললেন, সেলুনে গেছেন একটু শেপ টেপ করতে, সেলুনে যিনি আছেন ওনাকে বলছেন যে আপনাদের শহরে নাকি আজকে এক নামজাদা বক্তা আসবে। তো সেলুনের লোক সে বলল যে নামজাদা কিনা জানি না, তবে এক বক্তব্য দিতে আসবে এক লোক। তো বলল যে ওনার বক্তব্য কেমন, আপনি একটু বাজারে ঘুরে আসিয়েন শেপ করার পরে। তো বাজারে গেছে, জিজ্ঞেস করতেছে ওই যারা ডিম বিক্রি করে, বললো যে আজকে সমস্ত ডিম শেষ হয়ে গেছে বিক্রি। তা এখন ওই ভদ্রলোক টেনশনে পড়ে গেছে। আমি তার কথাই বলছি, যে হচ্ছে প্রথম জীবনে প্রচুর পচা ডিম খাইতো বক্তব্য খারাপ দেওয়ার কারণে, বাট আফটার কাপল অফ ইয়ার্স গাছের সামনে বক্তব্য দিত, আয়নার সামনে বক্তব্য দিত, নিজের পরিবারের সামনে বক্তব্য দিত, বক্তব্য দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মার্ক টোয়েন। প্রথম জীবন অনেক ডিম খাইছে। আপনার প্রথম যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার অনেক খারাপ লাগবে, আপনার ভালো লাগবে না, বাট আপনিও চান যে আপনার কথা মানুষ পিন পতন নীরবতার সাথে শুনুক, রাইট? চান না? না চান না? আপনিও চান যে ভাইবা বোর্ডকে কনভিন্স করে আমি আমার স্বপ্নের চাকরিটা পেয়ে যাই, আমার স্বপ্নের ক্যারিয়ারটা হয়ে যাক, চান না? সবই চাই, কিন্তু ওই যে নিজেকে যে সেল করবো ভাইবা বোর্ডে গিয়ে, ওই দক্ষতাটা নিজের মধ্যে আনতে চাই না। তাহলে আপনার রেগুলার পড়াশোনার পাশাপাশি আপনি একটা নির্দিষ্ট সময় দিবেন। আমাদের যেহেতু এখন লাইব্রেরি হয়েছে, লাইব্রেরিতে গিয়ে প্র্যাকটিস করবেন, বক্তৃতা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে করে অ্যাটলিস্ট ভাইবা বোর্ডকে কনভিন্স করা যায়। পারবেন ইনশাল্লাহ? সো আমি আপনাদেরকে অগোছালোভাবে কয়েকটা কথা বললাম। নাম্বার 1, আমি আপনাদেরকে বললাম যে আমাদের সোসাইটি, আমরা 1346 সালে যেতে চাই, এই জন্য যেতে চাই যে ওই সময় সমৃদ্ধ বাংলাদেশ ছিল। এখন যাওয়া সম্ভব না, বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে। কোন থিওরি? আমরা অ্যাটলিস্ট লিক ওয়ানের MPS থিওরিটা ফলো করতে পারি। মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, আমাদের হ্যান্ডস অন টুলস নলেজ থাকতে হবে, অ্যান্ড দেন অনেস্ট হইতে হবে। এই 3টা গুণ যদি থাকে, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের যে 54 বছরের যে চেতনা বিক্রি, সত্যিকার অর্থে এই বিক্রি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের কখনো যেন 5 বছর 10 বছর পরে বলতে না হয় যে যেই লাও সেই কদু। ইলেকশনের পরে যেন বলতে না হয় যে যেই লাও সেই কদু। কখনো যেন বলতে না হয় যে আগেরটা ভালো ছিল। এগুলো যদি বলতে হয় তাহলে আমাদের এত তাজা রক্ত, এত প্রাণ, এত মানুষ চলে গেল, যদি এরপরেও বাংলাদেশটা সত্যিকার অর্থে চেঞ্জ না হয়, তাহলে আমাদের ওই যে বিমানে উঠে ছাড়া আর কোনো গতি নাই। সো আপনাদের সবার প্রতি আজকের আয়োজন থেকে অনেক অনেক আহ্বান রইল। আমি আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের প্রত্যেকের আজকে যারা পরীক্ষা দিয়েছেন, সামনে যারা দিবেন, আপনার স্বপ্নের চাকরিটা যেন হয়ে যায়। অ্যান্ড পাশাপাশি আপনারা আমাকে কমিট করছেন, চাকরি হওয়ার পরে আপনি টেবিলের নিচে দিয়ে মানি ব্যাগ ধরবেন না। কথা দিচ্ছেন? চাকরি হওয়ার পরে আপনাকে ফোন দিলে, আপনার জুনিয়র যদি আপনাকে ফোন দেয়, আপনি ফোনটা ধরে বলবেন যে ভাই এমনি পড়ো, তোমাকে এই সাজেশন দিচ্ছি, করবেন?
নাকি আপনি তখন ভিআইপি হয়ে যাবেন, আপনাকে টেক্সট করলে পাওয়া যাবে না, আপনাকে ফোন দিলে পাওয়া যাবে না, কারণ আপনি এখন অফিসার। তাইলে হচ্ছে আজকের আপনার এই যে চেয়ারে বসে আপনি যে লোনলিটা ফিল করতেছেন, এটাকে রিমাইন্ড করবেন যে আমার জুনিয়র ভাই, তাকে যদি আমি 1 মিনিট সময় দিই, 1 মিনিটে হয়তো তার জীবন চেঞ্জ হইতে পারে। পারবো না ইনশাল্লাহ? তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের কবির ভাইয়া আছেন, ভাইয়ার কথা শুনবেন ইনশাল্লাহ। এবং আমরা আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে আপনাদের যে একটা স্বপ্ন দেখানোর জন্য একটু যে ইন্সপাইরেশন দেওয়া, একটু যে সাহস দেওয়া, একটু গিয়ে বলা যে ভাই তুমি পারবা, তুমি একটু ট্রাই করো, এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা কেউ কিন্তু আপনার পরীক্ষাটা দিতে যাব না, আমরা কেউ কিন্তু আপনার ভাইভাটা ফেস করতে যাব না। রাইট? রাইট কাকে করতে হবে? ফুটবলটা খেলতে